তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো, হ্যাঁ তোমরা 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো, সেই মাধ্যমিক পরীক্ষার যত যাবতীয় শর্ট কোশ্চেন রয়েছে, দেখো সেই মডেল কোশ্চেন পেপার সেট 1 তোমাদের সামনে উত্তর সহ উপস্থাপিত করছি। আর সেই সঙ্গে আমি বলে দিচ্ছি তোমরা 40-এর মধ্যে কে কত পাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে। চলো দেখে নেওয়া যাক তোমাদের 2027 সালে, একদম 2027 সালে মাধ্যমিক পরীক্ষার শর্ট কোয়েশ্চেন এক্সাম। আর রয়েছে দেখো মডেল কোশ্চেন পেপার সেট 1 রয়েছে। আর ফাইনাল পরীক্ষার শেষ প্রস্তুতি, দেখো এই প্রস্তুতির মধ্যে থাকছে তোমাদের ভূগোল ও পরিবেশ। এখান থেকে রয়েছে তোমাদের 40 নাম্বার। সময় আমি তোমাদের দেবো 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে 40-এর মধ্যে কে কত পাবে এই বিষয়টি আমাকে, এই নাম্বারটি অবশ্যই আমাকে জানিয়ে দেবে। চলো আমি দেখে নিচ্ছি তোমাদের রয়েছে। দেখো প্রথমেই রয়েছে বিভাগ ক। এই ক বিভাগের মধ্যে প্রথমেই আমি বলবো এমসিকিউ, যাবতীয় শর্ট কোশ্চেন তোমাদের এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, যাবতীয় কোশ্চেন থাকছে তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তো চলো বিভাগ কয়ে আমি দেখে নিচ্ছি কি কি রয়েছে। 10টি রয়েছে এমসিকিউ। চলো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন রয়েছে, যে প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তি সমূহ ভূপৃষ্ঠের নিচু স্থানগুলি ভরাট করে উচ্চতা বৃদ্ধি করে তাকে কি বলা হয়? অবরোহণ, আরোহণ, আবহাওয়া বিকার, অগ্নিভবন। দেখো অবশ্যই তাকে বলা হয় আরোহণ। ঠিক আছে, নিচু জায়গা প্রাকৃতিক শক্তির দ্বারা যখন নিচু জায়গা যখন ভরাট হয়ে যখন উঁচু হয়ে যাবে তখন তাকে বলা হয় আরোহণ, অর্থাৎ খ ইজ দা কারেক্ট আনসার। পরের কোশ্চেন দেখে নিচ্ছি তোমাদের 2-এ, পলল বেজুনি বা পলল শঙ্কু গঠিত হয় কোথায়? উচ্চ গতিতে, পর্বতের পাদদেশীয় অঞ্চলে, বদ্বীপ অঞ্চলে, মোহনায়। দেখো একটি পাহাড় রয়েছে বা পর্বত রয়েছে, একটি পর্বত রয়েছে, এর পাদদেশে কিন্তু দেখো ত্রিভুজ আকৃতি বা হাত পাখার মতো এক ধরনের ভূভাগ গড়ে ওঠে, যাকে বলা হয় পলল বেজুনি, তার মানে পর্বতের পাদদেশে। উত্তর কিন্তু তোমাদের হবে খ ইজ দা কারেক্ট আনসার। ওকে, তাহলে খ। এরপরে রয়েছে তোমাদের 3-এ রয়েছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সংকীর্ণ দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় এস্কার। ঠিক আছে, এস্কার। আর ডিম ভর্তি ঝুড়ির মতো হলে তখন তাকে বলা হবে কিন্তু কি? ড্রামলিন। তখন তাকে বলা হয় ড্রামলিন। চলো পরের কোশ্চেন দেখে নিচ্ছি। 4-এ কি বলা হয়েছে আমি একটু বড় করে দিচ্ছি। দেখো 4-এ রয়েছে মেরু অঞ্চলে বায়ুমণ্ডলের কোন কোন স্তরে মেসোস্ফিয়ার মেঘ কিংবা নৈশদৃপ্ত মেঘ বা নৈশদৃপ্ত বা নৈশদ্যুতি মেঘ দেখা যায়? অবশ্যই মেসোস্ফিয়ারে কিন্তু এটি দেখা যায়, অর্থাৎ গ ইজ দা কারেক্ট আনসার। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি তোমাদের 5-এ, চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে কি বলা হয়? দেখো চীন সাগরে যে ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টি হয় সেই ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত? অবশ্যই দেখো তোমাদের টাইফুন নামে পরিচিত। ক ইজ দা কারেক্ট আনসার। সাইক্লোন কিন্তু বঙ্গোপসাগরে, ঠিক আছে, বে অফ বেঙ্গল, ঠিক আছে, বঙ্গোপসাগরে। টর্নেডো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রে, মেক্সিকো উপসাগরে। ঠিক আছে, আর উইলি কিন্তু অস্ট্রেলিয়ায়, উইলি কিন্তু অস্ট্রেলিয়ায়। ওকে, তো আমরা দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেন রয়েছে, কোন মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়? দেখো প্রশান্ত মহাসাগরে দেখা যায়, আটলান্টিক মহাসাগরে দেখা যায়, এই দুটি মহাসাগরে দেখা যায়। তবে পারফেক্টলি দেখা যাবে কিন্তু একদম খুব সুন্দরভাবে দেখা যাবে আর উত্তর আটলান্টিক কিংবা দক্ষিণ আটলান্টিক মহাসাগরে দেখা যায়, কিন্তু পারফেক্ট উত্তর আটলান্টিক মহাসাগরে। আর প্রশান্ত মহাসাগর, উত্তর প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগরেও দেখা যায়। ঠিক আছে, কিন্তু তোমাদের উত্তর করতে হবে কিন্তু তোমাদের আটলান্টিক মহাসাগরে। এরপরে চলো রয়েছে তোমাদের কম্পোস্টিং। দেখো কম্পোস্টিং পদ্ধতি উৎপাদিত সারকে কি বলা হয়? দেখো অবশ্যই বলা হয় জৈব সার বলা হয়, তোমরা অবশ্যই জানো। আর এই কোশ্চেনটি কিন্তু 99.99% আসার মতো পরীক্ষায়। চলো পরের কোশ্চেন 8, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? দেখো এখানে আমি উপর দিকে একটু ফলো করো, এটি কিন্তু ভারতের মানচিত্র। ঠিক আছে, এটি ভারতের মানচিত্র। তো ভারতের মানচিত্রের একদম দক্ষিণতম এটি শ্রীলঙ্কা রয়েছে। তো এই যে দক্ষিণতম বিন্দু কোনটি রয়েছে? দেখো দক্ষিণতম বিন্দু রয়েছে কন্যাকুমারিকা, অর্থাৎ মূল ভূখণ্ড যেহেতু বলেছে, কোনো দ্বীপ বলেনি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বললে কিন্তু এখানে হতো আবার তোমার ইন্দ্রিয়া পয়েন্ট। ঠিক আছে, ইন্দ্রিয়া পয়েন্ট। তো উত্তর বলেছে যেহেতু মূল ভূখণ্ড, এটাও কিন্তু তোমাদের ফলো করতে হবে। তার মানে রয়েছে কন্যাকুমারিকা, দেখে নাও এই জায়গাটায়। ওকে, পক প্রণালী যেখানে রয়েছে, পক প্রণালীর ঠিক উপরে। এরপরে রয়েছে তোমাদের 9, পৃথিবীর বৃহত্তম তথ্য প্রযুক্তি ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটির নাম কি? অবশ্যই বেঙ্গালুরু। ঠিক আছে, কর্ণাটকের বেঙ্গালুরু, অর্থাৎ খ ইজ দা কারেক্ট আনসার।
10-এ রয়েছে, দেখো 10-এ রয়েছে ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, টপোগ্রাফিক্যাল ম্যাপ। ম্যাপ প্রস্তুত করে কে? সার্ভে অফ ইন্ডিয়া সিট, অর্থাৎ এটি তৈরি করে কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ মানে ভারতীয় সমীক্ষা, ঠিক আছে, অর্থাৎ বলা যায় সার্ভে অফ ইন্ডিয়া। 1767 খ্রিস্টাব্দে সার্ভে অফ ইন্ডিয়া গড়ে ওঠে। এর হেডকোয়ার্টার কিন্তু দেরাদুন, উত্তরাখণ্ডের দেরাদুন, এটাও কিন্তু তোমরা মাথায় রাখবে, দেরাদুন। ঠিক আছে, আর একটা রয়েছে তোমাদের জিআইএস, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এই জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কিন্তু 1954 সালে হয়, এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে, এটাও মাথায় রেখো। চলো এরপরে কোশ্চেন দেখে নিচ্ছি। তোমাদের রয়েছে বিভাগ খ। এই খ বিভাগের মধ্যে রয়েছে তোমাদের, দেখো প্রথমে রয়েছে, দেখে নাও, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, আর রয়েছে অশুদ্ধ হলে অ তোমাদের লিখতে হবে। চলো আমি দেখে নিচ্ছি, তোমাদের 8টি থাকবে, 8টির মধ্যে কি কি রয়েছে অবশ্যই চলো দেখে নেওয়া যাক। চলো রয়েছে, এখানে রয়েছে প্রথম কোয়েশ্চেন, নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলোকে কি বলা হয়? দেখো একটি নদী প্রবাহিত হয়েছে, অবঘর্ষের ফলে। দেখো অবঘর্ষের ফলে এক ধরনের গর্ত তৈরি করে, ঠিক আছে, এক ধরনের হাড়ির মতো এক ধরনের গর্ত তৈরি করে। দেখো এই গর্তগুলোকে কি বলা হয় বলতো? এই গর্তগুলোকে বলা হয় মন্থকূপ, ঠিক আছে। এই মন্থকূপ কিন্তু নদীর অবঘর্ষ, মানে তলদেশের ক্ষয়কার্যের ফলে কিন্তু হয়, তার মানে এটি কিন্তু শুদ্ধ হবে, শুদ্ধ। এরপরে রয়েছে তোমাদের 2-এ, পেডিমেন্টের উপর অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্স বলা হয়, এটিও কিন্তু শুদ্ধ। অথবা বলতে পারতো যে সমপ্রায় ভূমির মধ্যে, ঠিক আছে, সমপ্রায় ভূমির মধ্যে যে বিক্ষিপ্তভাবে ক্ষয় প্রতিরোধ করে যে পাহাড়গুলো বিক্ষিপ্তভাবে টিলার মতো দাঁড়িয়ে থাকে, তাকে কিন্তু ইনসেলবার্স বলা হয়। আর এখানে এই পেডিমেন্ট গুলো পরবর্তী পর্যায়ে ক্ষয় পেয়ে 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 ইনসেলবার্স তৈরি করে, অর্থাৎ এক একটা ঢিবির মতো তৈরি করবে। আর সেই ইনসেলবার্সের চিত্র তোমরা দেখতে চাইলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এগুলো কিন্তু বার্সের চিত্র, ইনসেলবার্গ বা বার্স, দেখে নাও, এক একটা কিন্তু ইনসেলবার্স এরকম, ঠিক আছে। অবশ্যই এটা পড়বে, উপরের ভাগটা ডিম্বাকৃতি বলতে পারো, এবং প্রান্তভাগ খাড়া এবং মসৃণ। ওকে, চলো এগুলো কিন্তু মরু অঞ্চলে দেখা যায়। এরপরে রয়েছে তোমাদের 3-এ, ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় ডপসন এককে, অবশ্যই শুদ্ধ, এটিও শুদ্ধ। এরপরে রয়েছে উষ্ণ ও শীতল শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে হিমপ্রাচীর বা হিমপ্রাচীর বলে, ঠিক আছে, হিমানী প্রাচীর বা হিম প্রাচীর বা আহ হিমপ্রাচীর যাই বলো না কেন, অবশ্যই কিন্তু উত্তর কিন্তু শুদ্ধ হবে। অর্থাৎ উষ্ণ এবং শীতল স্রোতের মিলনস্থলে কিন্তু এই হিম প্রাচীর গড়ে ওঠে। এরপরে রয়েছে তোমাদের দেখো 5-এ, স্ক্রাবার যন্ত্রটি দিয়ে শিল্প কলকারখানায় জল দূষণ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়, এটি কিন্তু জল দূষণ নয়, ঠিক আছে, এখানে কিন্তু এটি তোমরা অশুদ্ধ হবে, শুদ্ধ হলে কি হবে বলতো? শুদ্ধ হলে হবে তোমাদের বায়ু দূষণ কিন্তু বায়ুকে পরিষ্কার করে বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে। তো সেটা হলো কি বলতো? স্ক্রাবার, তার মানে জল দূষণ বলেছে, এটি কিন্তু অশুদ্ধ। এরপরে রয়েছে তোমাদের 6-এ, কারওয়া মৃত্তিকা কাশ্মীর উপত্যকায় দেখা যায় এবং এখানে জাফরান চাষ হয়, এটি কিন্তু শুদ্ধ, এটাও কিন্তু শুদ্ধ, ঠিক আছে। একমাত্র ভারতবর্ষের কারওয়া উপত্যকায়, জম্মু কাশ্মীরের কারওয়া উপত্যকায় কিন্তু জাফরান চাষ হয়, ঠিক আছে। জাফরান কিন্তু এক ধরনের সুগন্ধি ফুল, যার সাহায্যে কেমিক্যাল বা রং প্রস্তুত করে। চলো এরপরে রয়েছে তোমাদের সাথে রয়েছে ভিলাই হলো ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কারখানা, এটি কিন্তু রয়েছে তোমাদের ভুল, এটা কিন্তু অশুদ্ধ, আমি বলে দিচ্ছি অশুদ্ধ। তার মানে ভিলাই কিন্তু ভারতের বেসরকারি নয়, এটি কিন্তু সরকারি, ঠিক আছে। তার মানে এখানে বলেছে বেসরকারি, হলে কি হবে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো টিসকো হবে, টিসকো, টাটা আয়রন অ্যান্ড কোম্পানি, এটি কিন্তু রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে। তার মানে বেসরকারি বলেছে এটি ভিলাই কিন্তু নয়, কিন্তু এটি একটি কি বলতো অশুদ্ধ। আর এখানে শুদ্ধ হলে কি হতো বলতো? টিসকো টিসকো একটি বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, ঠিক আছে, এটি বৃহত্তম বেসরকারি টিসকো, ঠিক আছে, কিন্তু এখানে বলেছে ভিলাই কিন্তু একটি সরকারি। এরপরে চলো রয়েছে তোমাদের 8-এ, স্পেস শাটল থেকে নেওয়া ছবি হলো এক প্রকার কৃত্রিম উপগ্রহ চিত্র, এটাও কিন্তু কি হবে বলতো? শুদ্ধ হবে, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে কি রয়েছে একটু দেখে নাও, রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো 8টি। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, দুটি হিমবাহ দ্রোণীর মধ্যবর্তী তীক্ষ্ণ শৈলশিরাকে কি বলে? দেখো একটি কি বলেছে, দুটি হিমবাহ দ্রোণীর,
এটা একে বলা হয় কিন্তু এসকার, না সরি সরি, অ্যারোথ বলা হয়, অ্যারোথ, অ্যারোথ, অ্যারোথ বা এরিটি, এরিটি, ঠিক আছে। ধরো একটি পাহাড় আছে, তারপরে ধরো তার সাইডে অন্য একটি পাহাড় আছে, তো এই যে যে অঞ্চলটি রয়েছে, ঠিক আছে, এখানেও আরেকটি পাহাড় রয়েছে, এই যে এদের দুটি পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল বা পাহাড়ের শেষ প্রান্ত, দেখো ঢাল বরাবর দুটি পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল কি হয় বলতো, মানে করাতের দাঁতের মতো এক ধরনের শৈলশিরা সৃষ্টি হয়, তাকে কি বলা হয়, অ্যারোথ বা এরিটি বা অ্যারোথ। এরপর রয়েছে দেখো তোমাদের দুইয়ে, বৈপরীত উত্তাপ বায়ুমণ্ডলের ড্যাশ স্তরের বিশেষভাবে দেখা যায়, বৈপরীত উত্তাপ দেখা যায় কিন্তু দেখো ট্রোপোস্ফিয়ারে, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ারে একদম ভূপৃষ্ঠে যেটি রয়েছে, তুমি তুমি যেখানে বসে আছো, ট্রোপো ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারে দেখা যায়, এখানে কিন্তু বৈপরীত উত্তাপ দেখা যায়। এখন তোমাদের মধ্যে অনেকের ধারণা আসতে পারে স্যার স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা মানে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায়, ঠিক আছে, কমে যায়, এটা স্বাভাবিক, এটা নর্মাল, কিন্তু স্ট্রাটোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিন্তু কি হয় বলতো, তাপমাত্রা বেড়ে যায়, তো সেখানে তো বৈপরীত্য হওয়ার কথা, কিন্তু না, ট্রোপোস্ফিয়ারে বৈপরীত উত্তাপ দেখা যায়, তার মানে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা কমার সঙ্গে সঙ্গে তো উচ্চতা কমার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায়, কিন্তু এর ব্যতিক্রম হলো পার্বত্য অঞ্চলে, পার্বত্য অঞ্চলে আমরা জানি পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়, পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু বৃদ্ধি পায়, ঠিক আছে, উপত্যকার মধ্যবর্তী ইউ আকৃতির উপত্যকার মধ্যবর্তী অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয় বলতো, উষ্ণতা বৃদ্ধি পায়, এখানে যদি থাকে 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে ধরো তাপমাত্রা হবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তো এরপরে রয়েছে দেখো তোমাদের মরা জোয়ারের সময় পৃথিবী, চাঁদ আর রয়েছে সূর্য একে অপরের সঙ্গে ড্যাশ কোণে অবস্থান করে, 90 ডিগ্রি কোণে অবস্থান করে, এটি পৃথিবী, এটি পৃথিবী, এটি ধরো চন্দ্র, এটি চন্দ্র, এটি ধরো সূর্য, ঠিক আছে, কত ডিগ্রি কোণে অবস্থান করছে, তোমরা তো অঙ্ক করেছো, মাধ্যমিকে অঙ্ক করছো, তো এটা 90 ডিগ্রি কোণে কিন্তু অবস্থান করছে। এরপরে রয়েছে তোমাদের দেখো চারে, চারে বলা হয়েছে ফ্লাই অ্যাশ হলো এক প্রকার কি, দেখো এক প্রকার কিন্তু আমি লিখে দিচ্ছি তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে, তাপ বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ শিল্পের বর্জ্য পদার্থ, ওকে, এটি বায়ু দূষণ করে। এরপরে রয়েছে পাঁচে, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি, দেখো ভারত এই কোশ্চেনটি কিন্তু কন্ট্রোভার্সি কোশ্চেন, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2, ঠিক আছে, কিন্তু ভারতের মূল ভূখণ্ড বললে কিন্তু হবে সিকিমের, সিকিমের, এখানে মূল ভূখণ্ড কিন্তু বলেনি, মূল ভূখণ্ড বললে সিকিমের কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা, ওকে, এর উচ্চতা কিন্তু 8,586 মিটার, ঠিক আছে, এত উত্তর কিন্তু হবে, যেহেতু ভারতের সর্বোচ্চ বলেছে, এই K2 কিন্তু অকুপাই পকের অধীনে, পক মানে মানে পাকিস্তান অকুপাই কাশ্মীর, ঠিক আছে, কাশ্মীর যেহেতু অধীনে রয়েছে, তো K2 কিন্তু মানে কাশ্মীরের অধীনে, তথাপি তোমরা ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বললে কিন্তু K2 বলবে, আর মূল ভূখণ্ড বললে কিন্তু বলবে কাঞ্চনজঙ্ঘা, ওকে। তো পরের কোশ্চেন দেখে নিচ্ছি, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলের নাম কি, সুন্দরবন, আমি লিখে দিচ্ছি সুন্দরবন, ওকে। এরপরে রয়েছে দেখো তোমরা আরেকটা কথা বলে দিচ্ছি, একটু পরে বলছি, দেখো রয়েছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি, NH ন্যাশনাল হাইওয়ে 44, তোমরা কিন্তু NH7 কিন্তু করবে না, এখন কিন্তু 7 আর নেই, NH44, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সড়কপথ কোন রং দ্বারা দেখানো হয়, রেলপথ কিন্তু কালো রং দ্বারা দেখানো হয়, কালো, কালো রং দ্বারা দেখানো হয়, আর সড়কপথ, সড়কপথ মানে বুঝতেই পারছো রোডওয়ে, এই রোডওয়ে বা সড়ক পথকে দেখানো হয় কিন্তু লাল কালারের সাহায্যে, লাল, লাল কালারের সাহায্যে। তো আরেকটা কথা বলছি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2027 সালে, তোমাদের এরকম, অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টার থেকে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় মানে কি, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কিংবা স্যাটেলাইট ইমেজারি, উপগ্রহ চিত্র, এই সম্পূর্ণ অধ্যায়গুলো একদম এরকম তোমাদের MCQ, ACQ, শূন্যস্থান পূরণ রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে, সত্য মিথ্যা সব সব পেয়ে যাবে আমার একটা পিডিএফে, চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে গুছিয়ে তোমাদের দেওয়া আছে, যারা নেবে তো তোমরা অবশ্যই অবশ্যই 7890404016 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আর একটা কথা তোমাদের আমি বলে দিচ্ছি, এই পিডিএফ যারা নেবে, পিডিএফ
এই পিডিএফে তোমরা সমস্ত কিছু পাবে 2027 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2027-এ, আর সেই সঙ্গে তোমাদের 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের উত্তর সহ তোমরা পেয়ে যাবে। তবে এই বড় বড় প্রশ্নে, ব্রড কোশ্চেনে কিন্তু তোমাদের চিত্রও থাকবে, সেই সঙ্গে তোমাদের থাকবে ম্যাপ পয়েন্টিং। এই ম্যাপ পয়েন্টিং তোমরা 10-এ 10 পেয়ে যাবে। আর আমার সাজেশনে আমি আশা করি 99% তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর আর ম্যাপ পয়েন্টিংয়ে 10-এ 10 পেয়ে যাবে। যারা নেবে অবশ্যই তোমাদের এই নাম্বারে পেমেন্ট করতে হবে, 9062386679, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে, এই নাম্বারে তোমাদের পে করতে হবে। ওকে, তো যারা নেবে অবশ্যই আমাকে জানাবে। তোমাদের 1 থেকে 5 মিনিটের মধ্যে তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো। আর ওই পিডিএফ তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো, টার্গেট একাডেমি তোমাদের কিন্তু মিথ্যা কিন্তু প্ররোচন দেবে না, মিথ্যে কিন্তু কথা বলবে না। তার কারণ এই টার্গেট একাডেমির মাধ্যমে তোমরা এই পিডিএফ পাবে, টার্গেট একাডেমি পাবলিশার্সের মাধ্যমে তোমরা কিন্তু এই পিডিএফ পাবে। এবং এই পিডিএফ তোমরা বাস্তব ক্ষেত্রে পাবে তোমাদের হোয়াটসঅ্যাপে 1 থেকে 5 মিনিটের মধ্যে পেয়ে যাবে। এবং এই পিডিএফ তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, সেই সঙ্গে মোবাইলের দোকানে গিয়ে, মানে জেরক্সের দোকানে গিয়ে তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারবে, নোটসের মতো তোমরা পড়তে পারবে। আর ডান দিক বাম দিক তাকানোর কোনো দরকার নেই, কোনো সাজেশন দরকার নেই, সমস্ত সাজেশন থাকবে একটা পিডিএফ এর মধ্যে, সেই সঙ্গে থাকবে তোমাদের প্র্যাকটিস সেট। চলো আমি দেখে নিচ্ছি তোমাদের পরের এই কোশ্চেনগুলো আমি একটু দেখে নিচ্ছি। দেখো, তোমাদের রয়েছে আর এক কথায় উত্তর দিতে হবে। এক কথায় উত্তরের মধ্যে কি রয়েছে চলো দেখে নিচ্ছি। এক কথায় উত্তরের মধ্যে তোমাদের রয়েছে, দেখো, এক কথার মধ্যে রয়েছে, এখানে রয়েছে এসকিউ 8টি। বলা হয়েছে, দেখো, দুটি বালিয়ারির মধ্যবর্তী দীর্ঘ বালিহীন পথকে কি বলা হয়? দেখো, এইদিকে বালি রয়েছে, এইদিকে বালি রয়েছে, এইদিকে বালি রয়েছে, এর মধ্যবর্তী অঞ্চলে কোনো বালি নেই। এই বালির পথগুলোকে কি বলা হয়? আমি লিখে দিচ্ছি, দেখো, গাছি বলা হয়। ঠিক আছে, গাছি বলা হয়। আর বাংলা লিখে দিচ্ছি, দেখো, গাছি। ঠিক আছে, মাথায় রাখবে। আর এরপরে আমি বলে দিচ্ছি, দেখো, তোমাদের পরের কোশ্চেন রয়েছে, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? দেখো, হাইগ্রোমিটার। এক কথায় মাথায় রাখবে, হাইগ্রোমিটার। ঠিক আছে, আবার হাইড্রো করবে না, হাইগ্রোমিটার। এরপরে রয়েছে তোমাদের 3-এ, কোন তিথিতে মুখ্য জোয়ারের তীব্রতা সব থেকে বেশি হয়? দেখো, এই অমাবস্যায় তিথিতে দেখো, মুখ্য জোয়ার সব থেকে বেশি হয়, ফুলে ফেপে ওঠে। অর্থাৎ এই সময় কি হয় বলতো, চন্দ্র, সূর্য এবং পৃথিবী একই সরলরেখা অবস্থান করে। ঠিক আছে, তখন কিন্তু মুখ্য জোয়ার হয়, জোয়ারের বেগ কিন্তু তীব্র হয়। ইউট্রপিকেশন কোন ধরনের দূষণ? জলদূষণ। এখানে লিখে দিলাম জলদূষণ। ওকে, পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 5-এ, ভারত ও চীনের মধ্যবর্তী সীমানাকে কি বলা হয়? ম্যাকমোহন লাইন। দেখো, ম্যাকমোহন লাইন। ওকে, বোঝা গেল। এরপরে রয়েছে, দেখো, তোমাদের 6-এ, ভারতের কোন রাজ্যে মোট বৃষ্টিপাতের বেশি অংশ শীতকালে হয়? মানে প্রত্যাবর্তনকারী, পুনরাগমন মানে প্রত্যাবর্তন। দেখো, প্রত্যাবর্তন অর্থাৎ শীতের সময় উত্তর পূর্ব দিক থেকে আসবে, সেটি কিন্তু অবশ্যই বলে দিচ্ছি তোমাদের। দেখো, তামিলনাড়ু। এই তামিলনাড়ুর উপকূলে কিন্তু এখানে রয়েছে, দেখো, করমণ্ডল উপকূল। এই করমণ্ডল উপকূলে কিন্তু বছরে 2বার বৃষ্টিপাত হয়। ওকে, তারপরে তামিলনাড়ু রাজ্য। এরপরে রয়েছে তোমাদের 7, ভারতের প্রথম সফল কার্পাস বয়ন শিল্পকেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে? দেখো, ঘুষুরিতে। আমি লিখে দিচ্ছি, ঘুষুরিতে। ওকে, এরপরে রয়েছে, দেখো, তোমরা দন্ত্যি স দিলে হবে, কোনো ব্যাপার নয়। এরপরে রয়েছে, দেখো, তোমাদের 8-এ, উপগ্রহ চিত্রে উদ্ভিদের উপস্থিতি দেখানোর জন্য প্রধানত কোন রঙের ছাপ ব্যবহার করা হয়? ফলস কালার। এখানে ফলস কালার বলেছে, দেখো, এফসিসি মানে ফলস কালার কম্পোজিট, টিসিসি ট্রু কালার কম্পোজিট। তো এই যে উপগ্রহ চিত্র, যে স্যাটেলাইট রয়েছে, সেই স্যাটেলাইট চিত্রে কিন্তু এই যে বিভিন্ন গাছপালা থাকে, বিভিন্ন উদ্ভিদগুলো থাকে, সেই উদ্ভিদের রং কিন্তু কি দেখায়? লাল দেখায়, লাল। ঠিক আছে, তো বলা হয়েছে উপগ্রহ চিত্রে উদ্ভিদের দেখানোর জন্য প্রধানত কোন রং ব্যবহার করা হয়? লাল রং ব্যবহার করা হয়।
তো আর যারা পিডিএফ নেবে, পিডিএফ এর দেখো না, যারা নেবে তারা তো এই মডেল কোশ্চেন সেট পাবে, ঠিক আছে, প্র্যাকটিস সেট পাবে, তাদের জন্য কিন্তু উত্তর কিন্তু এখানে করা আছে। পরে আমি একটু পরে বলে দিচ্ছি উত্তরগুলো। এরপরে দেখে নাও তোমাদের আর রয়েছে পরে, পরে রয়েছে দেখো 4-এ কি রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে, 6টি থাকবে। আমি দেখে দিচ্ছি, দেখো শিবালিকের পাদদেশীয় শিবালিক পর্বত যে রয়েছে, এই যে শিবালিক পর্বত, এই শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পলি বালি কাকড় জমা হয়ে যে ভূভাগ তৈরি করে, ঠিক আছে, যে দেখো এই যে নুড়ি কাকড় জমা হয়ে যে ভূভাগ তৈরি করবে, তখন তাকে বলা হয় ভাবর। অর্থাৎ তোমাদের সি ইজ দা কারেক্ট আনসার, সি। এরপরে রয়েছে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র রয়েছে উড়িষ্যার কটকে, দেখো উড়িষ্যার কটকে অর্থাৎ ই। এরপরে আছে ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে, আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় এ। এরপরে রয়েছে বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপ, সঞ্চয়জাত ভূমিরূপ মানে হলো লোয়েস্ট ভূভাগ, অর্থাৎ তোমাদের ডি ইজ দা কারেক্ট আনসার এখানে। আর ভারতের মহাকাশ গবেষণা সংস্থা কোথায় রয়েছে, দেখো রয়েছে ইসরো, ইসরো রয়েছে আমরা জানি রয়েছে বেঙ্গালুরুতে, অর্থাৎ তোমার এটা হবে বি, ঠিক আছে। এরপরে হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ রয়েছে ড্রামলিন, উল্টানো নৌকোর মতো বা চামচের মতন। চলো এগুলো রয়েছে। এরপর তোমাদের আনসার গুলো একবার দেখে নাও, এই যেখানে কিন্তু আনসার গুলো করা আছে, প্রত্যেকটা আনসার কিন্তু করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। ওকে, তো যারা পিডিএফ নেবে তোমরা কিন্তু টোটাল পেয়ে যাবে। ওকে, আর অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। আর তোমাদের দেখো এইভাবে আমি কিন্তু তোমাদের বিগত ভিডিওগুলো দিয়ে এসেছি, তোমাদের সাজেশন উত্তর যা রয়েছে, শর্ট কোশ্চেন যাবতীয় প্রত্যেকটা অধ্যায় শর্ট কোশ্চেন দিয়েছি, এমসিকিউ এসসিকিউ যা যা রয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্ন দিয়েছি উত্তর সহ, 3 নম্বরের প্রশ্ন উত্তর সহ দিয়েছি, 5 নম্বরের প্রায় কমপ্লিট হতে চলছে, ঠিক আছে। এগুলো তোমরা প্লে লিস্ট থেকেও দেখে আসতে পারবে। আর যারা নেবে তো একবারে পিডিএফ পেয়ে যাবে, একবারে জেরক্স করে তোমরা পড়তে পারবে, কিংবা মোবাইলে ডাউনলোড করেও পড়তে পারবে। সেই সঙ্গে তোমাদের কিন্তু এই মডেল কোশ্চেন পেপারও তোমরা পাবে। তো অবশ্যই অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দিও। আর ভালো থেকো। তোমাদের 2027 সালের পরীক্ষার জন্য, মাধ্যমিকে ভালো রেজাল্টের জন্য এখন থেকে উঠে পড়ে লেগে যাও, ঘুম বন্ধ করে দাও, দিন রাত এক করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট অবশ্যই হবে। থ্যাংক ইউ তোমাদের। বেস্ট অফ লাক 2027।